আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিস ইজ তানভীর ফয়সাল। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো। আজকের নতুন একটি ক্লাস নিয়ে আসার জন্য শুকরিয়া আদায় করছি। আজকের ক্লাসটি হলো ন্যারেশনের ক্লাস। সো কথা না বাড়িয়েই শুরু করে যাচ্ছি সরাসরি ক্লাসটি। সো তোমরা জানো অনেকেই ন্যারেশন বিষয়টি হলো একেবারে সহজ এবং গুরুতর একটি বিষয়, যেটা প্রায় ক্লাস 6 থেকে একেবারে ইন্টারমিডিয়েটের প্রত্যেকটি ক্লাসেই এই ন্যারেশনের প্রস্তুতি আমাদেরকে নিতে হয়। কিন্তু ছোট ক্লাসগুলোয় আমাদেরকে ন্যারেশনের শেখা হয়নি, কিন্তু এখন বড় ক্লাসগুলোয় এসে কিন্তু আমরা ইন্টারমিডিয়েট অথবা এইচএসসি বা এসএসসি এই দুই ব্যাচে কিন্তু আমাদেরকে ন্যারেশনটা বেশি গুরুত্ব দিয়ে শিখতেই হয় এবং এই বিষয়টা কিন্তু আমাদেরকে শিখতে হয়। সো ছোট সময় আমরা যদি শিখতাম তাহলে এখন আর এই বিষয়টা নিয়ে আমাদেরকে অত বাড়াবাড়ি বা এখন শেখার কোনো প্রয়োজন ছিল না। সো আমরা কথা না বাড়িয়ে ন্যারেশনের প্রথমে 4টা শর্ত আমি দিয়ে রেখেছি। এই 4টি শর্ত যে পারবে তার জন্য ন্যারেশন হলো একেবারে পানির মতো। দ্যাট এটা দেখে অনেকে হাসবে যে এই 4টা শর্ত, এই 4টা শর্ত তো আমি একেবারেই পারি। তো প্রথমে আমাদের যে শর্তটা দেওয়া আছে সেটা হলো প্রোনাউন। তোমাকে প্রোনাউনটা জানতে হবে যে প্রোনাউনটা কি। তোমাকে প্রোনাউনের একটা ব্যবহার তোমাকে জানতে হবে, যেটা আমরা প্রোনাউনের ব্যবহারটা তোমাদেরকে দেখাবো। তো প্রোনাউনের ব্যবহার তোমার জানতে হবে। তারপর তোমাকে টেন্স জানতে হবে। টেন্সের যে ব্যবহারগুলো, রুলসগুলো আছে, কোন জায়গায় কোন অক্সিলারি ভার্বগুলো বসে সেইগুলো তোমাদেরকে জানতে হবে। এখন অনেকে বলতে পারো যে এইগুলো আমি জানি না, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো আমাদের প্লে লিস্টে সম্পূর্ণ টেন্সের সম্পূর্ণ ক্লাস রয়েছে, সেখান থেকে তুমি ক্লাসগুলো করতে পারো। আর বর্তমানে প্রাথমিকভাবে আমরা ন্যারেশনের জন্য যতটুকু প্রয়োজন সেটা আমরা এই ক্লাসে শেখার জন্য শিখতে পারবো ইনশাল্লাহ। তো পরের যে স্টেপটা আমাদেরকে প্রয়োজন সেটা হলো যে সেন্টেন্স। তোমাকে পাসপোর্ট কার্ড সেন্টেন্স জানতে হবে, কেননা আমাদেরকে সাধারণত আমাদের ন্যারেশনটা সম্পূর্ণ একটা সেন্টেন্স ভিত্তিকই কিন্তু আমাদেরকে করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরই করতে হয়, তারপর ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের উপর করতে হয়, মানে প্রত্যেকটা সেন্টেন্সের উপরে কিন্তু আমাদের ন্যারেশনটা মূলত করতে হয়। তাহলে আমাদেরকে সেন্টেন্সের ধারণাটা রাখতে হবে এবং কিছু অ্যাডজেক্টিভ ব্যবহার হয়, যেটা ডিরেক্টে যেটা থাকে ওটাকে ইনডিরেক্টে অন্য একটি পরিবর্তন করতে হয়। যেমন আমরা একটি উদাহরণ দিয়ে রেখেছি, তোমাদেরকে এখনই সেই উদাহরণটা দেখাবো। সেখান থেকে কিন্তু আমরা সেই অ্যাডজেক্টিভ মানে অ্যাডভার্বের যে ব্যবহারটা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এই 4টি শর্ত যদি তোমার ভালো করে আত্মস্থ থাকে তাহলে তোমার জন্য ন্যারেশন মানে হলো তোমার জন্য কিছুই না। ন্যারেশন হলো তোমার জন্য পানির মতো। সো কথা না বাড়িয়ে আমরা ক্লাসের একেবারে ভিতরে চলে যাই। তো আমরা প্রথমেই লিখে রেখেছি ন্যারেশন। আজকের ক্লাসটার মূল বিষয়টাই হলো ন্যারেশন। সো ন্যারেশনের উপরেই আমরা আলোচনা করব। সো আমরা যেটা এখন করতে চাচ্ছি সেটা হলো যে আমরা এখানে 2টি সেন্টেন্স কিন্তু রেখেছি। একটা সেন্টেন্স হলো ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট। আমাদেরকে জানতে হবে যে আমরা জানি যে সাধারণত যে ন্যারেশনটা হয় সেটা ডিরেক্টে থাকে অথবা ইনডিরেক্টে থাকে। এখান থেকে ডিরেক্টে থাকলে ইনডিরেক্টে নিতে হবে এবং ইনডিরেক্টে থাকলে ডিরেক্টে নিতে হবে। দ্যাট ইন্টারমিডিয়েটে অনেক সময় ইনডিরেক্ট থাকে, কিন্তু এই এসএসসি লেভেলে এই বিষয়গুলো কিন্তু থাকে না। সো নিচের ক্লাস যারা আছো তাদের ভয় পাওয়ার কোনো বিষয় নেই, কিন্তু যারা ইন্টারমিডিয়েট তার খেয়াল করো, তোমাদেরকে কিন্তু ইনডিরেক্ট থাকে, সেখান থেকে ডিরেক্ট করতে হয়। কিন্তু নিচের ক্লাসদের শুধু ডিরেক্ট থাকে, সেটা দিয়ে ইন্টারেক্ট করলেই হয়ে যায়। সো আমরা এখানে 2টা বাক্য কিন্তু এখানে রেখেছি, যেটাকে আমরা
নিচে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট এবং ইনডিরেক্ট থেকে আমরা দেখব যে এখানে কী কী পরিবর্তনগুলো আমরা করেছি, সেই পরিবর্তনগুলো শুধু আমরা শিখব। সেগুলো শিখলে আমরা বাড়তি কিছু শিখবো না। বাড়তি কেন শিখব? তাহলে কিন্তু মাথায় জটলা বেঁধে যায়, কোনটা শিখবো, কোনটা ভুলে যাই, ন্যারেশনটা এত বড়, এটা নয়। ন্যারেশন হলো একটা সিম্পল বিষয়, তাহলে প্রথমেই আমরা কিন্তু এই বিষয়টা একেবারেই সহজ করে নিয়েছি। সো ভয় পাওয়ার কোনোই কারণ নেই। তো আমরা যে মূল যে বিষয়গুলো পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলোর উপরে আমরা আসলে ফোকাস দিব আজকের এই ক্লাসে। তো আমাদের প্রথমে ডিরেক্টে আমরা দিয়েছি যে নাহিদ সেড টু নিশান। নাহিদ নিশানকে বলেছিল, ওকে, বলেছিল যে আই অ্যাম ইল টুডে, আমি আজকে অসুস্থ। এটাই তো, যেটা আমরা এখন ইনডিরেক্টে এসে যে পরিবর্তনগুলো করলাম সেটা হলো আমরা নাহিদ সেড টুর জায়গায় আমরা দিয়েছি টোল্ড। ওকে, সেড টুর জায়গায় আমরা দিয়েছি টোল্ড, এই পরিবর্তনটা আমরা করেছি। তারপরে যে পরিবর্তনটা করেছি নিশানের পরে আমরা দিয়েছি দ্যাট, কিন্তু এখানে আছে কি কমা। ওকে, কমা আছে, এখানে আছে কমা, কিন্তু আমরা এখানে দিয়েছি কি দ্যাট। তাহলে আমাদের এখানে আর একটা পরিবর্তন হলো দ্যাট। ওকে, তারপরে আমরা পরিবর্তন করেছি, আমরা দিয়েছি আই অ্যাম ইল, এখানে আমরা দিয়েছি হি ওয়াজ, মানে এখানে আই এর পরিবর্তনটা হয়েছে, আয়ের পরিবর্তনটা হয়েছে, একটু দাগ দিয়ে দিই, আয়ের পরিবর্তনটা হয়েছে এবং এখানে হয়েছে হি এর পরিবর্তনটা। আবার দেখাচ্ছে না, এখানে পরিবর্তনটা হয়েছে এম এর পরিবর্তন এবং হয়েছে ওয়াজের পরিবর্তন। ওকে, তারপরে আমরা যদি যাই ইল টুডে, আমরা দিয়েছি ইল দ্যাট ডে। আমরা যে বলেছিলাম যে 4টি শর্ত, তার ভিতরে 4 নম্বর শর্ত ছিল অ্যাডভার্বের পরিবর্তন। তো অ্যাডভার্বের পরিবর্তনটা হলো এই যে টু, এই টুটা হলো এখানে অ্যাডভার্ব, যেটার পরিবর্তন করে আমরা দ্যাট ডে দিয়েছি। এই পরিবর্তনটা তোমাদেরকে আমরা একটু নিচে দেখাচ্ছি। সব বিষয়গুলো আমাদের পরিবর্তন হয়েছে, এখানে সেইডের জায়গায় টোল্ড দিয়েছি, তারপর কমা উঠিয়ে দ্যাট বসিয়েছি, আইয়ের জায়গায় অ্যাম বসিয়েছি, আয়ের জায়গায় শি বসিয়েছি এবং অ্যামের জায়গায় অ্যাম ছিল ওয়াজ বসিয়েছি, এবং অ্যাডভার্বের একটা পরিবর্তন আমরা কিন্তু এখানে এনেছি। এই পরিবর্তনগুলো আমরা এখন সরাসরি দেখব বোর্ডে। ওকে, আমরা দুইটা সেন্টেন্স কিন্তু দেখলাম যে কিভাবে আসলে আমাদের পরিবর্তনগুলো প্রয়োজন হয়। তো এখন আমাদের শর্ত ছিল 4টা, সেই শর্তের ভিতরে প্রথমটা ছিল যে প্রোনাউনের পরিবর্তন। তো আমরা এখন প্রোনাউনের পরিবর্তনটা নিয়ে কথা বলব। তো আমরা এখানে 3টা প্রোনাউনের ব্যবহার দিয়ে রেখেছি। ওকে, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা 3টে প্রোনাউনের ব্যবহার এখানে দিয়েছি। তো প্রথম যে প্রোনাউনের ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো, প্রোনাউনের যে ব্যবহারটা দেখতে পাচ্ছি আমরা প্রথমে, সেটা হলো সাবজেক্ট যদি, এখানে আমরা ইনভার্টেড কমা দিয়ে রেখেছি সাবজেক্টের উপরে, মানে হলো আমরা উপরে যে দেখেছিলাম, একটু আমরা উপরে যাই, উপরের যে সেন্টেন্সটা, উপরের যে সেন্টেন্সটার যে সাবজেক্টটা আই, এই সাবজেক্ট ইনভার্টেড কমা যে আমরা ব্যবহার করেছি, ইনভার্টেড কমা মানে এটা হলো বাংলায় হলো উদ্ধার চিহ্ন ব্যবহার হয়, মানে বাংলায় হলো উদ্ধার চিহ্ন। ওকে, তো আমরা এখানে আইটা যে ব্যবহার করেছি, এই যে ইনভার্টেড কমার ভিতরে যে আইটা, সেটা কিন্তু আমরা এখানে প্রথমে যে সাবজেক্ট বলেছিলাম সেই সাবজেক্টের ইনভার্টেড কমা। ওকে, তো আমরা নিচে চলে যাই, নিচে গেলাম। তো আমরা যেটা এখন দেখতে পাচ্ছি সেটা হলো যে ইনভার্টেড কমা,
তার ভিতরে সাবজেক্ট, মানে হলো এই সাবজেক্টটা হলো সেই আই অ্যাম ইল টুডে, মানে হলো ইনভার্টেড কমার ভিতরে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটার কথাটা আমরা এখানে বলতেছি। ওকে, ওকে। তো এখানে আমরা যেটা বলেছি যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, মানে ইনভার্টেড কমার ভিতরে যদি সাবজেক্টটা ফার্স্ট পারসন হয় তাহলে পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। মানে হলো ইনভার্টেড কমার বাহিরের যে সাবজেক্টটা আছে আমরা দেখেছিলাম সেই সাবজেক্টটা অনুযায়ী পরিবর্তনটা হবে। এখানে যে নাহিদ আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইটা হলো ফার্স্ট পারসন, তাহলে পরিবর্তনটা হবে এই যে নাহিদ অনুযায়ী। ওকে, নাহিদ অনুসারে কিন্তু পরিবর্তনটা হবে। আর যদি এখানে এই যে ইনভার্টেড কমার ভিতরে যদি আমাদের থাকতো এখানে হি সি থাকতো, এরকম যদি কিছু একটা থাকতো বা ইউ থাকতো, মানে সেকেন্ড পারসন বা অন্য কোনো পারসন থাকতো, তাহলে আমরা কি পরিবর্তনটা করতাম সেটা এখন দেখব। তো আমরা পরের যে শর্তটা দিয়েছি সেটা হলো যে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, আমাদের সমাধান এখানেই এসে গেছে যে সেকেন্ড পারসন হলে কি হবে। সেকেন্ড পারসন যদি হয় তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তনটা হবে। আমরা আবার উপরের উদাহরণে চলে যাই। তো আমরা এখানে দিয়েছিলাম যে আই অ্যাম ইল টুডে, এখানে যদি হতো ইউ আর ইল টুডে তাহলে আমরা কি ব্যবহারটা করতাম সেই ব্যাপারটা লক্ষণীয় নাকি? তাহলে আমরা কি করতাম, এই যে আমাদের রিপোর্টিং ভার্বটা আছে সেই ভার্বের অবজেক্টটা আমরা দিতাম, তাহলে দিতাম এই যে এইটা দিতাম আর কি, এইটা। ওকে, এটা দিতাম, এটা আমরা ব্যবহার করতাম। এবং আমরা 3 নাম্বার যে নিয়মটা দিয়েছি সেটা হলো যে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। যদি ওই যে ইনভার্টেড কমার ভিতরে যদি থার্ড পারসন হতো, থার্ড পারসনগুলো আমরা এখন নিচে দেখে আসব, সেই থার্ড পারসনগুলো যদি হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। তোমরা এখানে একটু স্ক্রিনশট বা একটু নোট করে এখানে কিন্তু নিবি, প্রোনাউনের ব্যবহারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এই 3টা শর্ত কিন্তু খুবই জরুরি। তাই এই বিষয়টার ব্যাপারে কিন্তু অমনোযোগী হওয়া যাবে না। এই 3টা বিষয় তোমরা একটু নোট করে নাও। ঝটফট আমরা নিচে চলে যাই। নিচে গেলে আমরা যে বিষয়টা দেখতে পারবো, আমরা একটা প্রোনাউনের সবটা সম্পূর্ণ তোমাদেরকে মুখস্থ করতে হবে এ টু জেড। গ্রামারের কিছু বিষয় আছে যেগুলোকে মুখস্থ করতে হবে। বলতে পারো যে স্যার আবার এখানে মুখস্থ করাচ্ছে কেন? আসলে গ্রামারের অল্প কিছু বিষয় কিন্তু আমাদেরকে মুখস্থ করতেই হবে। এ বিষয়ে কিন্তু আসলে কোনো কিছু করার নেই, মুখস্থ এখানে করতেই হবে তোমাকে। যেমন একেবারে মুখস্থ করে ফেলবে আই মি মাই, উই আর যাওয়ার, ইউ ইউ, ইয়োর, হি হিম হিজ, শি হার হার, ইট ইট ইটস, দে দেম দেয়ার, একেবারে এরকম ঠোঁটস্থ করে ফেলবে। এটা করলে তোমার গ্রামার স্কিলটাও তোমার বৃদ্ধি হবে। এটা করলে কোনো ক্ষতি নেই, এটা শুধু তোমার ন্যারেশনই তোমার প্রয়োজন হবে না, এবং আরও অনেক বিষয় কিন্তু তোমার এই বিষয়টা প্রয়োজন হবে। ওকে, তো আমরা এখন আমাদের দ্বিতীয় শর্তে চলে যাই। আমাদের দ্বিতীয় শর্তটা ছিল টেন্সের ব্যবহার। ওকে, টেন্সের ব্যবহার। আমরা টেন্স নিয়েও কিছু নিয়ম কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি। তোমরা একটু এখানে স্ক্রিনশট বা একটু নোট করে এখনই রাখো। ওকে, তোমরা নোট করে রাখো যে আমরা এখানে লিখেছি অল প্রেজেন্ট, মানে অল প্রেজেন্ট টেন্স। যত প্রেজেন্ট টেন্স আছে আমাদের, প্রেজেন্ট টেন্স হলো 4টা: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে 4টা টেন্স, এই 4টা টেন্স যদি আমাদের টেন্সের ভিতরে থাকে, আমাদের রিপোর্টেড স্পিচের ভিতরে, মানে ইনভার্টেড কমার ভিতরে যে ভার্বটা থাকে, যে আমরা যে পড়েছি আই অ্যাম ইল, এই যে অ্যামটা আছে না, এটা যদি প্রেজেন্টে থাকে তাহলে আমরা প্রেজেন্টের যে কোনো টেন্সে যদি এটা থাকে তাহলে আমরা এটাকে সরাসরি এটাকে
পাস্টে আমরা নিয়ে যাব। মানে সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে এটাকে সরাসরি পাস্ট ইনডিফিনিট নিয়ে যাবো। আর যদি পাস্ট পারফেক্ট থাকে, প্রেজেন্ট পারফেক্ট থাকে, তাহলে পাস্ট পারফেক্টে নিয়ে যাবো সরাসরি। ওকে, একেবারে সহজ উপায়। মানে এখানে প্রেজেন্ট থাকলে ওখানে পাস্ট, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ওখানে পাস্ট ইনডিফিনিট। ওকে, এটা কিন্তু সহজ একটা নিয়ম। তারপরে আমরা 2 নাম্বারটা যদি দেখি, 2 নাম্বারটা আমরা যদি দেখি, এখানে দেখলাম যে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। আমরা প্রথমে বলেছি যে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হবে, কিন্তু পাস্ট টেন্স হলে যে কি হবে সেটা কিন্তু আমরা ভুলি না। সেটা হলো যে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা সরাসরি সেটাকে বসিয়ে দেব বলে পাস্ট পারফেক্টে। ওকে, পাস্ট পারফেক্টে। যেমন পাস্ট ইনডিফিনিটে সাধারণত থাকে ভার্ব টু অথবা ওয়াজ ওয়্যার থাকে। যদি মেইন ভার্ব, যদি অ্যাকশন ভার্ব না থাকে তাহলে ওয়াজ ওয়্যার থাকে। তাহলে আমরা এখানে বসাবো হলো হ্যাড। ওয়াজ ওয়্যার থাকলে আমরা বসাবো কি? হ্যাড। এবং আমরা একটু 3 নাম্বার স্টেপে চলে যাই। 3 নাম্বার স্টেপে আমরা যেটা দেখব সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, যেমন পাস্ট কন্টিনিউয়াসের যেটা থাকে সেটা হলো ওয়াজ ওয়্যার থাকে, সাধারণত ওয়াজ ওয়্যার থাকে এবং ভার্ব আইএনজি থাকে। তো ওয়াজ ওয়্যার থাকলে আমরা সরাসরি দিয়ে দেব হ্যাড বিন দিয়ে দেব, হ্যাড বিন ভার্ব থেকে। ওকে, আমরা এটাও বুঝলাম। এবার হলো 4 নম্বরটা। 4 নম্বরটা হলো পাস্ট পারফেক্ট টু পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে সরাসরি আমাদেরকে সেটার কোনো পরিবর্তন নেই, সেটাকে পাস্ট পারফেক্টই রাখতে হবে। ওকে, এবং আমরা এখন বলবো যে অল ফিউচার থাকলে, যত ফিউচার টেন্স আছে, ফিউচার থাকলে ফিউচার ইন দ্য পাস্ট। ফিউচার ইন দ্য পাস্ট অনেকেই বুঝবে না, সমস্যা নেই, আমরা সেটা নিচে যে আমাদের শখ আছে সে শখ থেকে আমরা পাস্ট ইন দ্য ফিউচার, ফিউচার ইন দ্য পাস্ট এটা আমরা বুঝিয়ে দেব। ওকে, আমরা এখন তোমরা বলতে পারো যে পাস্ট পারফেক্ট হয়েছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কোথায়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাধারণত কোনো ন্যারেশন হয় না, এটা তোমরা পাবে না আশা করি। তাই আমরা বাড়তি কোনো তথ্য তোমাদেরকে জানাতে চাচ্ছি না। ওকে, নিচে চলে যাই আমরা। নিচে যে বিষয়টা আমরা দিয়ে রেখেছি সেটা হলো ডিরেক্ট এবং ইনডিরেক্ট। আমরা ন্যারেশন সাধারণত করব তো ডিরেক্ট এবং ইনডিরেক্টে নাকি? তো আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্টই শুধু দিয়ে রাখিনি, আমরা এখানে দিয়ে রেখেছি যদি আমরা যে বিষয়টা উপরে আলোচনা করেছি সে বিষয়টা একটু শর্টকাটে, অনেকে টেন্স পারে না তাদের জন্য শর্টকাটটা হলো নিচে আমরা দিয়ে রেখেছি। ওকে, এখন এই বিষয়টা যদি তোমরা জানো তাহলে তোমার টেন্সে যদি একটু দুর্বলতা থাকেও তাহলে তুমি এই বিষয়টা থেকে কিন্তু কাটিয়ে নিতে পারবে যতটা ন্যারেশনে তোমার প্রয়োজন। কিন্তু আশা করবো যে সকল স্টুডেন্টের উচিত টেন্সটা ভালো করে আত্মস্থ করা। ওকে, তো আমরা এখন দেখব যে যদি কখনো তুমি সেন্টেন্সে পাও অ্যামেজার তাহলে সরাসরি ইনডিরেক্টলি তুমি যেটা বসাতে পারো সেটা হলো ওয়াজও। কোনো কথা নেই, কোনো চিন্তা নেই, পেয়েছো অ্যামেজার, ওয়াজওয়ার বসিয়ে দেবে। ওকে, তুমি হ্যাভ হ্যাজ পেলেই তুমি সরাসরি তুমি হ্যাড বসিয়ে দেবে, কোনো এখানে তোমার ভাবার কোনো প্রয়োজন নেই, তুমি সরাসরি হ্যাড বসিয়ে দিতে পারবে। কিন্তু তারপর আমরা যেটা দেখতে পারি সেটা হলো ক্যান। যদি ক্যান পাও সাথে সাথে চিন্তা ছাড়া কুড বসিয়ে দিতে পারো, চিন্তা ছাড়া, কোনো চিন্তা নেই, কুড বসিয়ে দেবে। কুড। যদি তুমি শ্যাল পাও, শ্যালটা তুমি পাবে না, শ্যাল এটা তুমি উডও দিতে পারো এবং শুডে দিতে পারো, কোনো সমস্যা নাই, তুমি শ্যাল থাকলে শুড ব্যবহার করতে পারবে। ওকে, এবং এখানে উডও ব্যবহার করতে পারবে। তারপর আমরা যাই মেতে। যদি থাকে মে তাহলে সরাসরি মাইট বসিয়ে দেবে। কোন টেন্স কি আছে
যারা টেন্স পারো না তাদের কোনো এখানে চিন্তাই করতে হবে না, মেয়ে থাকলে সরাসরি মাইট বসিয়ে দেবে, কোনো টেনশন করতে হবে না এই বিষয়টা নিয়ে। তারপরে যদি থাকে মাস্ট তাহলে হ্যাড টু বসিয়ে দেবে, কোনো কথা নাই এখানে, মাস্ট থাকলে হ্যাড টু বসবে, আর কোনো কথা নেই। তারপরে যে বিষয়টা আমরা দেখব সেটা হলো উইল। উইল থাকলে সরাসরি উড বসিয়ে দেব। আবার যদি মাস্টের পরে যদি প্লাস যদি অ্যাডজেটিভ, আমরা এখানে শর্টকাটে অ্যাডজেটিভ রেখেছি, তাহলে মাস্ট হ্যাভ বিন অ্যাডজেটিভ হবে। ওকে, একেবারে সম্পূর্ণ এই যে শখটা আছে, এই শখটাও তুমি যদি টেন্সে কাছে হও তাহলে সম্পূর্ণ মুখস্থ করে ফেলবে। আর যাদের টেন্স আস্থস্থ আছে তাদেরকে উপরের যে নিয়মটা আমরা দেখিয়েছি টেন্সে, সেই নিয়মটা আত্মস্থ করবে, মানে সেই নিয়মটা জানবে। এটা ন্যারেশনের মূল নিয়মটা হলো আর কি, এটা মূল নিয়মটা হলো এটা। কিন্তু যারা টেন্স পারো না, আমাদেরকে সবাইকে নিয়েই তো কাজটা করতে হবে, বেসিক টু অ্যাডভান্সের আমাদের ক্লাস, তাই অ্যাডভান্সদের জন্য হলো এই যে নিয়মগুলো। কিন্তু যারা একেবারে বেসিক আসো ন্যারেশনে, তাদের জন্য হলো নিচের ছকটা। ওকে, তো আমরা তৃতীয় শর্তে আমরা চলে যাই, সেটা হলো আমাদের শর্ত ছিল সেন্টেন্স। ওকে, আমরা সেন্টেন্সের আমরা এখানে 5টা সেন্টেন্স সিরিয়াল বাই দিয়ে রেখেছি। এখন সেন্টেন্স নিয়ে কিছু ক্লাস আমরা করব। ওকে, সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমরা যেটা এখন দেখব সেটা হলো ন্যারেশনের সেন্টেন্স। আর সেন্টেন্সটা যদি শেষ হয়ে যায় তাহলে আজকের আমরা ক্লাসটা শেষ করে দেব, এবং দ্বিতীয় ক্লাসে আমরা আরেকটু ন্যারেশন নিয়ে কথা আছে, সেটা করলেই কিন্তু আমরা ন্যারেশনের সম্পূর্ণ ক্লাসটা শেষ করতে পারবো। ওকে, তো সেন্টেন্স এবং পরে আমরা দিয়ে রেখেছি রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা হলো ইনভার্টেড কমার বাইরের যে আমাদের কমাটা থাকে সেই কমাটা। আমরা 2টা সমস্যা শেষ করেছি, সেটা হলো আমাদের প্রথমেই একটা ন্যারেশনে যে সমস্যাটা ফেস করতে হয় সেটা হলো ইনভার্টেড যে কমার বাইরে যে একটা রিপোর্টিং ভার্ব থাকে সেই ভার্বটা নিয়ে। এখানে সাধারণত সেট টু থাকে, সেট টুর সাথে আমরা কিন্তু অনেক পরিচিত। এই সেট টুর পরিবর্তে আমরা কি বসাবো সেই পরিবর্তনটা কিন্তু সেন্টেন্সের সাথে রিলেটেড। তো আমরা সেন্টেন্স যখন পড়ব তখন এটাকে আমরা করে নেব, এবং ইনভার্টেড যে কমাটা আছে এটা উঠে কিন্তু আমাদেরকে একটা কিছু বসাতে হবে। এই যে ইনভার্টেড কমাটা উঠিয়ে যেটা আমরা বসাবো সেটাও কিন্তু সেন্টেন্সের সাথে রিলেটেড। সো সেন্টেন্স পড়ার সময় কিন্তু আমাদেরকে এই 2টা বিষয় ক্লিয়ার করতে হবে। তো আমরা কোনো কথা না বেরিয়ে সেন্টেন্সের এই বিষয়গুলো আত্মস্থ করি। আমরা আগে বলেছি সেন্টেন্স রিলেটিভ রিপোর্টেড ভার্ব এবং ইনভার্টেড কমার পরে যেটা বসাতে হবে সেটা আমরা দিয়ে রেখেছি। তো তারপরে আমরা সেন্টেন্সের এই বিষয়টা যদি তুমি শেষ করতে পারো, ন্যারেশনে তোমার 80% অলরেডি শেষ, 80%-এর বেশি, আমরা 90% বলতে পারি শেষ, আর 10% তোমাদের এই সেন্টেন্সের পরে থাকবে। তো আমরা এই বিষয়টা এখন শিখব। তো আমরা প্রথমে যেটা দেখি সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স আর রিপোর্টিং ভার্ব হিসেবে যেটা আমরা দিয়ে রেখেছি সেটা হলো টোল্ড। মানে হলো তোমরা যখন সেট পাবা বা সেট টু পাবা, সাথে সাথে সেটা যদি ইনভার্টেড কমার ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সাথে সাথে তোমরা টোল্ড ব্যবহার করে দিবে। এবং যদি দেখো যে ইনভার্টেড কমা আর ইনভার্টেড কমার ভিতরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে
তাহলে ইনভার্টেড কমা বসিয়ে উঠিয়ে যেটা তোমরা বসাবে সেটা হলো দ্যাট বসাবে এখানে। এটা হলো একেবারে ন্যারেশনের বলতে পারো সূত্র বা রুলস। আর আমি প্রথমেই তোমাদেরকে বলছিলাম যে রুলস পড়াবো না তোমাদেরকে, কিন্তু আমি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এরকম কিছু কিন্তু তোমাদেরকে আমি মুখস্থ করাচ্ছি না। সো তোমাদের অনেক হার্ডভাবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এরকম মুখস্থ কিন্তু করতে হবে না। ইংলিশ কিন্তু আসলে এরকম নয়। তো তোমাদেরকে আমি একটা সিস্টেমে পড়ানোর চেষ্টা কিন্তু করতেছি। ওকে, রিপোর্টিং ভার্ব যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্বটা হবে টোল্ড, আর ইনভার্টেড কমা উঠে বসবে দ্যাট। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা শেষ করলাম, তারপরের সেন্টেন্সে আমরা চলে যাই। আমরা পরের সেন্টেন্স হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি রিপোর্টিং ভার্ব সেট টু থাকে, যে আমরা সেট টু, তো আমরা সবাই পরিচিত ন্যারেশনের যে সেট, রহিম সেট টু করিম, এই যে সেট টু, এই যদি ইনভার্টেড ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেট টু এর পরিবর্তে যদি ইনভার্টেড কমার ভিতরে ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা পেয়ে যাও, তাহলে তোমরা ওই যে সেট টু পরিবর্তন করে সরাসরি দিয়ে দেবে আক্সড, ব্যবহার করবে আক্সড। ওকে, আক্সড, এটা মনে রাখতে হবে, আক্সড। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য টোল্ড। একেবারে ক্লাসের ভিতরেই মুখস্থ করার চেষ্টা করো, এবং তোমাদের ইনভার্টেড কমা উঠিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে বসিয়েছিলে দ্যাট, সেখানে তোমরা বসিয়ে দেবে ইফ। ওকে, ইনভার্টেড কমা বসিয়ে একেবারে চোখ বুঝে ইফ বসিয়ে দিবে। আমরা পরের সেন্টেন্সটা চলে যাই। পরের সেন্টেন্সটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আদেশমূলক যে বাক্যগুলো তাকে কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি, এটা তোমরা জানো। আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই না ক্লাসে। তো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা যদি এই যে সেট টুর জায়গায়, যেটা আমরা রিপোর্টিং ভার্ব বলি, এই রিপোর্টিং ভার্বটা যে আমরা পরিবর্তন করব ইম্পারেটিভ সেন্টেন্সে, আর ওই আমাদের যে ইনভার্টেড কমাটা থাকবে, সেই ইনভার্টেড কমাটা ভিতরে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, তোমরা এটা বুঝতে পারছো যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কোথায় থাকবে। তাহলে আমরা ওই রিপোর্টিং ভার্বটা সেট টুটা পরিবর্তন করে যেটা আমাদেরকে লিখতে হবে, সেটা কয়েকটা ধরনের হতে পারে। এতক্ষণ তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড বসিয়েছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড বসিয়েছি, কিন্তু এখানে একটা কিছু বসালে হবে না। ওকে, তো আমাদেরকে কয়েকটা বিষয় বসাতে হবে। প্রথমে আমরা যেটা দিয়েছি সেটা হলো যদি আদেশ হয় তাহলে আমরা দেব অর্ডার। তোমার ওই সেন্টেন্সটা তুমি পড়বে, তোমার যদি মনে হয় যে এটা অর্ডার সূচক একটা বাক্য, তাহলে তোমরা আদেশ সূচক বাক্য, আদেশ মনে হচ্ছে যে তোমাকে আদেশ দিচ্ছে, এই বিষয়গুলো আমরা একেবারে প্র্যাকটিক্যাল, কোন সেন্টেন্সটা আদেশ দিচ্ছে, কোন সেন্টেন্সে অনুরোধ ক্ষমা বোঝাচ্ছে, এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু ভালো করে দেখব। আমরা আজকে শুধু রুলস এবং ক্লাসটা শর্টকাট করার জন্য কিন্তু এখন এইটা করছি। এবং অনুরোধ যদি বুঝে তাহলে রিকোয়েস্ট দিব, ক্ষমা যদি বুঝে তাহলে আমরা বেগ দেব সরাসরি। বেগ অর্থ তো ক্ষমা চাওয়া, সেটা। অ্যাডভাইস অর্থ কিন্তু উপদেশ দেওয়া, আমরা সরাসরি আমরা কিন্তু জানি যে উপদেশ দেওয়া মানে কি অ্যাডভাইস। ওকে, এবং তুমি যদি সেন্টেন্সটা পড়ে কোনো বিষয় বুঝতে পারছো না, তুমি আদেশ বুঝতে পারতেছো না, অনুরোধ ক্ষমা বা উপদেশ কিছুই তুমি বুঝতে পারা যাচ্ছে না, আসলে সেন্টেন্সটা কোনো কিছুই কোনো তথ্য দিচ্ছে না, তাহলে তুমি যেটা বসাবে সেটা হলো টোল্ড বসাবে। ওকে, টোল্ড অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো টোল্ড বসিয়ে দিবে। ওকে, তো আমরা সামনে যাই।
এবং আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে বসিয়েছি দ্যাট, ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসিয়েছি ইফ, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠিয়ে বসিয়ে দিতে হবে টোল্ড। রিপোর্টিং ভার্ব অনেকগুলো হলেও এখানে কিন্তু ইনভার্টেড কমা উঠিয়ে কিন্তু একটা জিনিস হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আরও একটু আলোচনা আছে, সেটা আমরা দ্বিতীয় ক্লাসে করব, না হলে তোমাদের কিন্তু মাথায় জটলা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা সেটা করব দ্বিতীয় ক্লাসে। এখন আমরা নিচের সেন্টেন্সে চলে যাই। আমরা এখন যেটা দেখব সেটা হলো অপটারেটিভ সেন্টেন্স। ওকে, অপটারেটিভ সেন্টেন্স হলো প্রার্থনামূলক যে বাক্যগুলো আমরা বলি সেটা হলো অপটারেটিভ সেন্টেন্স। আর অপটারেটিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্বের জায়গায় আমরা বসিয়ে দেব উইশ বা প্রে, প্রার্থনা বা উইশ। এটা তোমরা তোমার ইচ্ছা মতো তুমি বসিয়ে দিতে পারো। এখন প্রার্থনা যদি বোঝায় তাহলে মানে প্রার্থনা, তোমার ওই বাক্যটা পুরো মনে হচ্ছে যেন সে প্রার্থনা করেছে, তাহলে তুমি প্রে বসাবা সাধারণত। আর যদি না বোঝায় তাহলে তুমি উইশ বসাতে পারো, কোনো সমস্যা নেই এই বিষয়টা। এবং রিপোর্টিং যে এবং আমাদের যে উদ্ধার চিহ্ন, সে উদ্ধার চিহ্ন উঠে বা ইনভার্টেড কমা উঠে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো দ্যাট বসিয়ে দেব। ওকে, এই বিষয়টা কিন্তু সহজ আছে। তো আমরা নিচেরটা চলে যাই। নিচেরটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্সের ভিতরে এক্সক্লামেটরি সেন্টেন্সটা হলো বিস্ময়সূচক। আমরা যে কথাগুলো সারাদিন বলে থাকি, অনেক বিষয়গুলো আমরা বলি, সেই এক্সক্লামেটরি সেন্টেন্সটা কিন্তু ন্যারেশনেও আছে। আর সেটা যদি এক্সক্লামেটরি সেন্টেন্সটা থাকে তাহলে আমরা রিপোর্টিং ভার্ব বা ফেক টু উঠিয়ে যেটা বসাবো সেটা আমরা এখন দেখব। সেটা ইম্পারেটিভ সেন্টেন্সের মতো অনেক রকম হতে পারে। ওকে, আর আমাদেরকে ওটা উঠিয়ে প্রথমেই আমাদেরকে দিতে হবে এক্সক্লামেট উইথ জয়। প্রথমে দিতে হবে সেট উঠিয়ে এক্সক্লামেট উইথ দিতে হবে। তারপরে যদি তোমার আনন্দ বোঝায় তাহলে জয় দিতে হবে, দুঃখ বুঝালে ছড়ো, এবং বিশ্ব বুঝার ওয়ান্ডার। শুভকামনা এই বিষয়টা খুবই কম, তারপর শুভকামনা যদি বুঝায় তাহলে এক্সক্লামেট উইথ উইশ বসাতে পারো। এবং কিছু যদি না বুঝায় তাহলে এক্সক্লামেট শুধু একটু দিয়ে দিলেই হবে, মানে শুধু বিস্ময় বোঝাচ্ছে, মানে শুধু তুমি এক্সক্লামেট হচ্ছ, অন্য কিছু নয়। এর সাথে জয় নয়, আনন্দ নয়, দুঃখ নয়, যদি বিস্ময় শুভকামনা যদি না হয় শুধু এক্সক্লামেট দিতে পারো। আর রিপোর্টিং আর উদ্ধার চিহ্ন বা ইনভার্টেড কমা উঠে যেটা বলবে সেটা হলো অ্যাসার্টিভ এবং অপটারেটিভ সেন্টেন্সের মতো দ্যাট বলবে। তাহলে আমরা যেটা দেখলাম যে ইনভার্টেড কমা উঠে তিনটা সেন্টেন্সের বেলায় দ্যাট বসে, সেটা হলো অ্যাসার্টিভ, তারপর হলো অপটারেটিভ এবং হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং অন্য যে দুইটা সেন্টেন্স যেমন ইন্টারোগেটিভ যে প্রশ্নবোধক সেন্টেন্সটা আছে সেটার বেলায় ইফ বসবে। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আরও একটু কথা আছে আমাদের, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু দুই ধরনের হতে পারে, ইয়েস নো কোশ্চেন হতে পারে এবং ডাবলএস কোশ্চেন। সাধারণত ইয়েস নো কোশ্চেন যদি হয় তাহলে আমরা ইফ বসাবো, এবং ডাবলএস কোশ্চেন হলে যেটা হবে সেটা আমরা একটু সামনের ক্লাসে আলোচনা করি। ওকে, যত ফ্যাক্ট আছে সেই বিষয়গুলো কালকের বা সামনের ক্লাসে আমরা আলোচনা করব। ওকে, তাহলে আমরা কিন্তু বুঝতে পেরেছি। এবং ইম্পারেটিভ যেটা আদেশসূচক, অনুরোধ, অনুভূতি, এই সব যে সেন্টেন্সে প্রকাশ পায় সেই সেন্টেন্সগুলোয় আমরা কিন্তু টু বসাই। ওকে, আমরা কিন্তু আজকের ন্যারেশনের আর আজকের আমাদের ক্লাসে আমরা যেটা শিখেছি সেটা দিয়ে তুমি ন্যারেশন করতে পারবে হলো 90%। আর কালকের ক্লাসটা যদি তুমি করো তাহলে আর 10% তুমি করতে পারবে। মানে হালকা অসম্পূর্ণতা আছে ন্যারেশনের ক্লাসে, সেই অসম্পূর্ণতাটা কিন্তু সম্পূর্ণ করবে কালকের ক্লাসে।
এবং আমরা বিভিন্ন বোর্ড নিয়েও কিন্তু অনেকগুলো প্র্যাকটিস কিন্তু আমরা ক্লাস করাবো প্র্যাকটিস ক্লাসে, এবং প্রাথমিক প্র্যাকটিস ক্লাস করাবো এবং সামনে বড় ধরনের প্র্যাকটিস ক্লাস করাবো। এবং অনেকে ভাবতে পারো যে আমরা তো সবেমাত্র সেন্টেন্স ন্যারেশন শিখেছি, আমাদের তো আসলে প্যারাগ্রাফ আকারে। প্যারাগ্রাফ আকারে কখন শিখবো? প্যারাগ্রাফ আকারের জন্য আসলে কোনো আলাদা কোনো নিয়ম নেই, 2-3টা নিয়ম আছে, সেটাও আমরা কালকের বা সামনের ক্লাসে শিখবো। ওকে, তো এই বলেই আমরা এই ক্লাস থেকে বিদায় নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যাভ এ নাইস টাইম, বেস্ট অফ লাক। ওকে।